কিভাবে? আচ্ছা, ওই এমনিতে হচ্ছে বাচ্চাদের চেঞ্জ হয় আর কি, হ্যাঁ। মানে এমনিতেও হচ্ছে বাচ্চাদের কিন্তু অনেক কিছুই, মানে যে অবস্থা যখন ফিটাস অবস্থায় থাকে তখন বাচ্চাদের অনেক অর্গানই বা অনেক সিস্টেমই ফুলি ডেভেলপ থাকে না, অ্যাডাল্টের মতো থাকে না আর কি। এবং ব্লাড আসলে বেসিক্যালি ব্লাড কোথ থেকে হয়, বোন মেরু থেকে আর কি। জি স্যার। সো এক সময় হচ্ছে বাচ্চাদের ওই জিন এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায় আর কি। গামার বদলে যদি আলফা জিনটা এক্সপ্রেশন হয়, জিন তো ধরো বাচ্চার ডিএনএ তে আসি থাকি আর কি। সো জিনটা যখন চেঞ্জ হয়ে যায়, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেলে তখন আর কি হিমোগ্লোবিনটা তখন এই বিটা থেকে মানে ওই গামা চেইনের বদলে বিটা চেইনের হিমোগ্লোবিন তৈরি হয় আর কি। স্যার যেরকম এমনিতে নর্মালি যখন ওই একদম ওম্বে থাকে তখন তো স্যার 4 মাসে মানে ব্লাড তৈরি হয়, এরকম কিছু প্রসেস আছে। 4 মাসে ব্লাড তৈরি হয়, কখনো মেরুদণ্ড তৈরি হয়। তো স্যার এই হুম। আলফা থেকে বিটা শিফটটা কি ওই মানে মায়ের পেটে থাকা অবস্থায় হয় না বাইরে যখন ইয়ে করে তখন হয়? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছো। এই জিনিসটা বেসিক্যালি আমিও জানি না এক্সাক্ট টাইমিংটা আর কি, হ্যাঁ। তো এক্সাক্ট টাইমিং তো আমাকে একটু দেখতে হবে। আমি খুঁজে দেখবো, হ্যাঁ, যে ডেভেলপমেন্টের কোন স্টেজে এই শিফটটা হয় আর কি। ওকে স্যার। ওকে, দেখি এটা আনসার পাওয়া যায় নাকি। ওকে, ইনফরমেশন মনে হয় পাওয়া যাচ্ছে। এক সেকেন্ড। 2013 এর একটা পেপার পাওয়া গেছে। কি বলছে? আচ্ছা, ইনফরমেশন পাওয়া গেছে। আচ্ছা, এটা আসলে ইয়া থেকেই হওয়া শুরু করে, হ্যাঁ। ওই ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আসলে এক্সপ্রেস হওয়া শুরু করে। মানে ওই সময় দুটাই এক্সপ্রেস হয়, গামা চেইনে এক্সপ্রেস হয়, বিটা চেইনে এক্সপ্রেস হয়। ওকে। জি স্যার। বাট এক্স্যাক্টলি কখন থেকে বিটাটাই বেশি থাকে সেই ইনফরমেশনটা এখনো পাওয়া যাচ্ছে না। হুম। আচ্ছা, একটা ইনফরমেশন পাওয়া গেছে।
তোমার হচ্ছে শুরু থেকেই গামা গ্লোবিন বেশি হয় আর কি বাচ্চাদের মানে ফিটাসে আর কি। সো অ্যারাউন্ড ধরো থার্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে, মানে ওই থার্ড মান্থের শেষের দিকে হচ্ছে বিটা গ্লোবিন এক্সপ্রেস হওয়া শুরু করে, বিটা চেনটা আর কি। তখন গামা সবচেয়ে বেশি হয়, বিটা এক্সপ্রেস হওয়া শুরু করে, বাট কম পরিমাণে আর কি। ধরো যদি 100% চিন্তা করা হয় যে অ্যারাউন্ড লাইক অ্যারাউন্ড 10% মতো আর কি বিটা হয়। তো বিটা এরকম 10% অবস্থায় থাকে মোটামুটি তোমার হচ্ছে ধরো 8 মান্থ পর্যন্ত আর কি। যখন 8 মান্থ হয় ফিটাসের বয়স, তখন হচ্ছে গামার পরিমাণ র্যাপিডলি ডিক্লাইন করতে থাকে এবং বিটার পরিমাণ র্যাপিডলি বাড়তে থাকে। ওকে, এবং মোটামুটি হচ্ছে যখন 11 মাস হয়, তখন 11 মাসে আবার পুরো বেশিরভাগই হচ্ছে বিটা। তখন হচ্ছে গামা যে একদম বন্ধ হয়ে যায় তা না। সরি, 11 মাস হবে এটা, ইয়েস। তোমার হচ্ছে ধরো মোটামুটি হচ্ছে 9 মাসে এসে, 9 মাসের থেকে একটু বেশি, ধরো অ্যারাউন্ড 10 মাস, মানে একদম কি শেষের দিকে যখন মানে বাচ্চা হচ্ছে ডেলিভারির সময় চলে আসে, তখন হচ্ছে বিটা এবং গামা থাকে মোটামুটি সমান সমান আর কি, 50-50। ওকে, ঠিক জন্মের পরে গামা হচ্ছে র্যাপিডলি ড্রপ করে মেইনলি বিটা এক্সপ্রেস হয়। ওকে স্যার, ঠিক আছে। বুঝছি। এটা হচ্ছে ফিটাল টু অ্যাডাল্ট গ্লোবিন সুইচ লিখে সার্চ দিলে জি স্যার। তখন পাবো আর কি এরকম, ফিটাল টু অ্যাডাল্ট গ্লোবিন সুইচ পাবলিশড আর্টিকেলই আসছে। এটা এটা ধরো মানে একটু একটু 19-20 হতে পারে, মানে ধরো সবার যে 10 মাস মানে 10 মাস এরকম না, এটা 15 দিন 20 দিন এরকম 19-20 হতেই পারে আর কি। ওকে স্যার। তবে মোটামুটি হচ্ছে এভারেজে মানে তোমার 8-9, আচ্ছা ধরো যখন হচ্ছে 8 মাস মানে ফিটাসের বয়স যখন 8 মাস হয়, তখন গামা র্যাপিডলি ডিক্লাইন করতে থাকে এবং বিটা র্যাপিডলি বাড়তে থাকে। 9.5 মাসের সময় মোটামুটি দুইটাই 50-50 হয়ে যায়, এবং ঠিক জন্মের সময় বিটাই হচ্ছে বেশি থাকে। ধরো বিটাই থাকে 90%, গামা থাকে 10%। আফটার বার্থও কিছুদিন গামা কিন্তু এক্সপ্রেস হয়, ধরো অ্যারাউন্ড 12 মাস, মানে একদম ইয়া থেকে, যে গেস্টেশন থেকে আর কি। হ্যাঁ, ধরো জন্মের পরও প্রায় লাইক ইন টোটাল জেস্টেশন থেকে যদি শুরু করা যায় 14-15 মান্থ পর্যন্ত, ইনক্লুডিং দ্য প্রেগনেন্সি টাইম, গামা এক্সপ্রেস হয় আর কি। তারপর এক সময় গামার এক্সপ্রেশনটা ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায় আর কি। ওকে, ওকে থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি নিজেও আসলে এক্সাক্ট টাইমিংটা জানতাম না। স্যার, থ্যাংক ইউ আপনাকে স্যার, আমিও জানলাম। তোমার ওই থ্যালাসেমিয়ার যে রিসার্চ গুলো হয় না, তারা কিন্তু ওই এগুলো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কজ থ্যালাসেমিয়ার তো ধরো বিভিন্ন কারণ আছে, মানে বিভিন্ন টাইপের থ্যালাসেমিয়া হয়, মানে বেশ কয়েকটা জিন আছে আর কি। এর মধ্যে জি স্যার। বিটা বিটা থ্যালাসেমিয়া যাদের হয় আর কি, তাদের তো আসলে যে বিটা গ্লোবিন জিনটা, মানে বিটা গ্লোবিন জিনের প্রবলেমের কারণে ওই বিটা প্রোটিন চেইনটাতে প্রবলেম হয় আর কি, অ্যামাইনো অ্যাসিডের চেইনটাতে। সো স্যার, থ্যালাসেমিয়া তো জিনগত কারণেও হয়, তবে কি স্যার এরকম হতে পারে যে কিছু কিছু বেবি আসে যাদের 8 মাস 7 মাসে ডেলিভারি করানো হয়, তখন কি প্রবলেমটা হতে পারে? আচ্ছা, থ্যালাসেমিয়া কিন্তু জিনের কারণেই হয়, এটা একমাত্র কারণ আর কি, মানে জিনে যদি মিউটেশন হয় আর কি। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে থ্যালাসেমিয়া যদি হচ্ছে প্রিম্যাচুর হয়। হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে আসলে বাচ্চার যে ব্লাড, সেটা তো বাচ্চার বডিতেই তৈরি হচ্ছে আর কি, ঠিক না? জি স্যার। জি স্যার। তো বেসিক্যালি ধরো যাদের হচ্ছে ওই বিটা থ্যালাসেমিয়া মানে বি জিনটাতে প্রবলেম, জি স্যার। তাদের কিন্তু হচ্ছে ওই যখন থেকে বি এক্সপ্রেস করা শুরু করবে তখন থেকেই প্রবলেমটা দেখা দিবে। তুমি বুঝছো? জি স্যার, বুঝছি, মানে ওম থেকে প্রবলেমটা এরকম স্টার্ট হবে যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ,
মানে ধরো বাচ্চা যখন ওমে থাকে তখন তো মানে তখনও আসলে যদি বিটা থ্যালাসেমিয়া হয়, বিটা এক্সপ্রেস হওয়া শুরু করে কখন, একটু আগে যে বললাম তোমার হচ্ছে ধরো ধরলাম আমরা 10 মাস থেকে, হ্যাঁ, জাস্ট ডেলিভারির সময় আর কি। তো তখন থেকে প্রবলেম শুরু হবে। এখন যদি প্রি ম্যাচুর হয়, ধরো 6 বা 7 মাস, জি 6 মাস একটু টু আর্লি, যাই হোক ধরো 7 মাসের সময়, ধরো বা 7 মাস বা 8 মাসের সময় প্রি ম্যাচুর ডেলিভারি হলো, 8 মাসের সময় থেকে কিন্তু বিটা মোটামুটি এক্সপ্রেস করে র্যাপিডলি বাড়া শুরু করে। সো প্রবলেম তখন থেকেই দেখা দিবে আর কি। সো বাচ্চাদের যদি বিটা থ্যালাসেমিয়া মানে থ্যালাসেমিয়া হওয়ার পসিবিলিটি থাকে, এটা অবশ্য মানে জন্মের আগে এটা হচ্ছে ইয়া করা সম্ভব। মানে ওই উম্বে থাকা অবস্থাতেই তোমার হচ্ছে বাচ্চা থেকে টিস্যু কালেক্ট করে করা যায় আর কি এটা, হ্যাঁ, করে হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস করলে তো আসলে বোঝা যাবে। মানে বাবা মার জেনেটিক্স থেকে তো প্রেডিক্ট করাই যাবে যে আসলে তার হতে পারে কি পারে না আর কি। এই রিসার্চ যারা করে তাদের আসলে একটা অন্যতম টার্গেট হচ্ছে ইয়া করা আর কি, তোমার হচ্ছে এই জিন থেরাপি দিয়ে যদি কারেকশন করা যায় আর কি। মানে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থাতেই যদি, মানে এটা তো ডিটেক্ট করাই যাবে যে ওই বাচ্চার এই বিটা জিনের প্রবলেম আছে কিনা, মিউটেশন আছে কিনা। সো যদি ওই অবস্থাতেই কারেকশন করে দেওয়া যায় জিন থেরাপি দিয়ে, তাহলে হয়তো বা মানে কারেকশন করে যদি দিতে পারা যায় তাহলে তো প্রবলেম সলভ। বাট কারেকশন করার টেকনিক এখনো বের করা যায় নাই। সো স্যার হিউম্যান ডেভেলপমেন্ট খুব ইন্টারেস্টিং জিনিস আর কি। হ্যাঁ বলো। স্যার মিডের স্ক্রিপ্ট দেখেছেন? না, মিডিয়া স্ক্রিপ্ট আসলে এখনো দেখতে পাই, তবে নেক্সট ক্লাসে অবশ্যই পেয়ে যাবো আর কি। মানে ওই আমি তো ইন্ডিভিজুয়াল রেসপন্স দিয়ে দিব, সো নেক্সট ক্লাসের মধ্যেই পেয়ে যাবো আর কি। ওকে স্যার। সেই পরের কুইজে তো সিলেবাস জানাই দিছি না? জি স্যার, 6-7। সে স্যার জি স্যার। কয়টা কোশ্চেন থাকবে স্যার? কুইজে জি স্যার। কুইজে বেশি কোয়েশ্চেন থাকবে না, 4টা 5টা। লেংথ কেমন হবে স্যার, মানে অ্যান্সার গুলোর এভারেজ? খুব বেশি না আর কি, হ্যাঁ, খুব বেশি না, কারণ স্যার অনেকটা মিড একটু বড়ই ছিল যদিও। ওকে। মানে মিডের মতো হবে না, কুইজের কোয়েশ্চেন গুলো ছোট হবে আর কি, কয়েক লাইন। আর আমি তোমাদেরকে মানে ধরো কোয়েশ্চেনটা আমি এমন ভাবে করার চেষ্টা করবো যাতে ধরো অ্যান্সার লিখতে 1 ঘন্টার বেশি সময় না লাগে, এই টাইপের। মানে তবুও তো এক্সটেন্ডেড টাইম দেওয়া থাকবে, 5 আওয়ার্স সময় দেওয়া থাকবে, সো সমস্যা হবে না। আচ্ছা স্যার। আচ্ছা আবির, ওই ওই লাস্ট ক্লাসের ভিডিওটা কি অ্যাক্সেস করা যাচ্ছে না? মানে স্যার লাস্ট ক্লাসের রেকর্ডেড ক্লাসের ওটা? হুম। জি স্যার, ওটা যাচ্ছে তো। ও আচ্ছা, ওই যে আবির হাসান তাহলে আমাকে মেইল করলো কে? ওইটা বুঝি নাই। ওইটা আমি না স্যার। ও সেটা তুমি না, আচ্ছা ওকে। ওই যে রিকোয়েস্টিং অ্যাক্সেস, কিন্তু ওটা তো আমি জানি হচ্ছে অ্যাক্সেস তো দেওয়াই আছে। আচ্ছা স্যার, নাম মিলে গেছে কিন্তু পার্সন আলাদা। ওকে, না আমি জাস্ট হচ্ছে কনফার্ম হলাম, কারণ কারণ আমি আজকে আবার হচ্ছে চেক করলাম, চেক করে দেখলাম যে না, ওটা তো অ্যাক্সেস তো দেওয়াই আছে আর কি। সো জি স্যার, বাদ ওটা অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। স্যার 26 অগস্টের লাইভ ভিডিওটা তো আপলোড করা হয়নি। 26 অগস্টে
জি আচ্ছা, স্যার। 26 অগস্টে লাইভ ভিডিওতে না কিছু ছিল না, এই জন্য আপলোড করিনি। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু এক্সপ্লেনেশন ছিল না? ও অ্যাসাইনমেন্ট নিয়ে ছিল। আচ্ছা জি স্যার। অ্যাসাইনমেন্ট, আচ্ছা ওই ভিডিওটা তাহলে আপলোড করে দেব। আচ্ছা ওকে স্যার। অ্যাসাইনমেন্টের ব্যাপারে এখন আর একটু এক্সপ্লেন করতে পারি, সমস্যা নেই। ওকে স্যার। হ্যাঁ, ভিডিও তো ভিডিও থাকলো, এখন একটু এক্সপ্লেন করে দিই। ওকে। আচ্ছা ধরো অ্যাসাইনমেন্টের কি অ্যাসাইনমেন্ট দিছি নিজেরও মনে নাই, তো আগে দেখি নিই। আচ্ছা অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে টোটাল দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, মানে অ্যাসাইনমেন্টের ওটা তো কোশ্চেন তো সবার কাছেই আছে নাকি? ইয়েস স্যার। আচ্ছা একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে several enzyme inhibitors are used as a drug to treat cancer, write a report on such an inhibitor। আচ্ছা এক নম্বরে বেসিক্যালি আমি যেটা চাচ্ছি হচ্ছে তোমরা যে কোনো একটা ইনহিবিটর আর কি, হ্যাঁ, যেটাকে ক্যান্সার ড্রাগ হিসেবে ট্রিট করা হয়, এটার একটা পাবলিশ আর্টিকেল নিবা আর কি। ওকে, পাবলিশ আর্টিকেল নিয়ে সেখান থেকে হচ্ছে সামারাইজ করবা। তো সামারিটা এমন হওয়া উচিত যাতে এটা হচ্ছে অলমোস্ট লাইক সাইন্টিফিক রাইটিং আর কি। ঠিক আছে, মানে ধরো জার্নাল আর্টিকেলের মতো, জার্নাল বলতে আবার নিউজ পেপার আর্টিকেল বলতেছি আর কি। মানে এমন ভাবে সামারাইজ করবে নিজের ওয়ার্ডে যাতে পড়লেই বোঝা যায় আর কি। ওকে, যে এই ইনহিবিটরটা কিভাবে কাজ করে। ওকে, সো এই জন্য তোমাদের সেই পাবলিশড আর্টিকেলটাই বের করতে হবে যে আসলে ইনহিবিটরের ফাংশন বা মেকানিজমের উপরে। কথাটা বুঝতে পারছো? তো এরকম যদি তোমরা কোন একটা ইনহিবিটর নিয়ে পেপার সার্চ দাও, ওখানে অসংখ্য পেপার আসবে। সব পেপার কিন্তু তার ফাংশন বা মেকানিজমের উপর হবে না আর কি। তো তোমাদের হচ্ছে ফাংশন বা মেকানিজমটা যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা খুঁজে খুঁজে বের করতে হবে। এখন যদি দেখা যায় যে ঠিক আছে একটা আর্টিকেলে না দুইটা তিনটা আর্টিকেলে বিলাই আছে, দেন ইটস ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং এখানে হচ্ছে তোমরা ওই ইনহিবিটরটা কি সেটাও দিবা, ইনহিবিটরটার স্ট্রাকচারের ব্যাপারে একটু লিখলা আর কি। মানে অত ডিটেলস দরকার নেই, কোন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দরকার নেই। ওকে, জাস্ট হচ্ছে কি টাইপের ইনহিবিটর আর কি। ওকে, এবং মেকানিজম মানে কি, মেকানিজমটা আসলে ইনহিবিটর গুলো কি করে, তারা তো একটা নির্দিষ্ট পাথওয়ে কি ইনহিবিট করে। ঠিক আছে, এক একটা ইনহিবিটর এক একটা বেসিক্যালি ইনহিবিটর গুলো কি করে, তারা হচ্ছে একটা এনজাইম কি ইনহিবিট করে, যে এনজাইমটা হচ্ছে ওই কোন একটা পাথওয়েতে কোনো একটা কিছু সিনথেসাইজ করে আর কি। ওকে, সো এই জিনিসগুলো যাতে এখানে থাকে তোমাদের রিপোর্টে আর কি, যে ইনহিবিটরটা কোন এনজাইমটাকে ইনহিবিট করে, সেই এনজাইমটা অ্যাকচুয়ালি কোন কি সিনথেসাইজ করে, সো এটা সিনথেসাইজ না হলে কি প্রবলেম হয়। বুঝছে? মেকানিজম মানে তো আসলে মানে মেকানিজম বলতে এটা হচ্ছে আর কি, হাউ ইট ওয়ার্কস। ওকে, আর সেকেন্ডটা যেটা, সেকেন্ডটা হচ্ছে ওই যে টোটাল 4টা এনজাইমের কথা বলা আছে, কাইমোট্রিপসিন, আরএনএস, লাইসোজাইম এন্ড ইনোলেস। এই 4টা এনজাইমের যে কোনো একটা এনজাইমের মোড অফ অ্যাকশন বা মেকানিজম অফ অ্যাকশন দিতে হবে, অ্যাকশনের উপর লিখতে হবে আর কি। ওকে, এক্সপ্লেইন করতে হবে যে কিভাবে এনজাইমটা কাজ করে। কিভাবে এনজাইমটা কাজ করে মানে কিন্তু হচ্ছে যে কোন পাথওয়েতে কাজ করে ঠিক ওটা এখানে মেইন জিনিস না। তো এনজাইমের যখন সাবস্ট্রেট থাকে, এনজাইম এবং সাবস্ট্রেটের যখন ইন্টারাকশন ঘটে, তখন কিন্তু ইন্টারাকশন গুলো স্টেপ বাই স্টেপ ঘটে। মানে ধরো সাবস্ট্রেটের এই গ্রুপটা গিয়ে এনজাইমের এই গ্রুপটায় বাইন্ড করে, তারপরে হচ্ছে এনজাইম হচ্ছে প্রথমে এরকম এই মডিফিকেশন করে, তারপর এই মডিফিকেশন করে, এগুলো পুরো স্টেপ বাই স্টেপ হয় আর কি। ওকে, সো সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমাদের হচ্ছে এই এই ইভেন্ট গুলা, মেকানিজম বলতে বলছি এই ইভেন্ট গুলা এক্সপ্লেইন করতে হবে আর কি। তো তোমরা চাইলে হচ্ছে এই গুগল থেকে ফটো নিয়ে সেটা পাশে এক্সপ্লেন করতে পারো। চাইলে হচ্ছে যদি মনে হয় যে না হাতে হাতে লিখলে ইজি, তাহলে হাতেও লিখতে পারো আর কি। যদি হাতে লেখো তাহলে ছবি তুলে সেটার হচ্ছে এই ওয়ার্ড ফাইলে ইন্টিগ্রেট করে দিয়ে দিতে পারবে। আইদার ইজ ওকে আর কি। যে ফাইলটা সাবমিট করবো, ফাইলের সাইজ যেন আবার
10 মেগাবাইটের বেশি না হয়। 10 মেগাবাইটের বেশি হলে আবার ইয়াতে ওই আপলোড করতে পারবে না, সো সাইজ যেন 10 মেগাবাইটের কম হয় আর কি। স্যার ফাইনাল নিয়ে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। ইয়েস প্লিজ প্লিজ। স্যার আমাদের ফাইনাল তো 1 তারিখ আছে স্যার, ইউসিসি যেটা, এটা কি তো স্যার 1 তারিখে হবে তাহলে স্যার? এই 1 তারিখে ফাইনাল? আল্লাহ কয় কি। আচ্ছা 1 তারিখে হোক নাকি? 1 তারিখে হলে শিওর না, একটু ওয়েট স্যার। হ্যাঁ স্যার ওই দিন হলে সমস্যা নাই স্যার। আচ্ছা তাহলে 1 তারিখেই হোক। ডেটগুলো আমারও মনে নেই, ডেটগুলো একটু দেখতে হবে। বিসিএস টু ফাইনাল হচ্ছে 1 তারিখে না? 1 তারিখ না স্যার, 28 29 তারিখ। ওয়েট স্যার, একটু দেখতে হবে। আচ্ছা একটু দেখো দেখি, অসুবিধা একটু দেখো। আচ্ছা অ্যাসাইনমেন্ট নিয়ে আর এক্সপ্লেনেশন করা লাগবে, বুঝছো না? স্যার 1 তারিখে স্যার। 1 তারিখে না? জি স্যার। তাহলে 1 তারিখে এক্সাম হবে। জি স্যার। ধরো ফাইনাল হবে ওইটা মিডের একটা রেপ্লিকা হবে ভাবো আর কি। মিড ঠিক যেরকম হয়েছে না, ফাইনাল এক্স্যাক্টলি সেরকমই হবে। এর আমি তো যে আগেই বলেছি যে মিডের যে সিলেবাস সেটা ফাইনালে থাকবে না আর কি, যে এক্সাক্ট এই সেম টাইপেরই কোশ্চেন হবে। ওরকম এক্সটেন্ডেডই আমি একটা টাইম দিব, মানে 10 11 12 ঘন্টা। এবং ফাইনালও হবে 30 মার্কের আর কি। স্যার ফার্স্ট লেকচারটা কি থাকবে? কারণ ওটা তো স্যার মিডে ছিল না। না না ফার্স্ট লেকচার থাকবে না। ফার্স্ট লেকচার তো যে একটু কুইজ নিয়েছিলাম তো এই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছিলাম আর কি। ও আচ্ছা স্যার। ওটা তখনই জাস্ট এক্সক্লুড করে দিচ্ছিলাম আর কি। লেকচার 7 কি ছিল? এক্সাম ইনহিবিটরস। স্যার আমাদের নেক্সট সেমিস্টার কি অনলাইনই হবে? নেক্সট সেমিস্টার আই থিঙ্ক অনলাইনই হবে। তবে একটা কথা চলতেছে হচ্ছে তোমার ওই প্র্যাকটিক্যাল ক্লাস, মানে পার্শিয়ালি ভার্সিটি খুলতে পারে ধরো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। স্যার আমি শুনেছি ল্যাব কোর্সেস গুলো নাকি রান করা হবে।
ওই ওরকমই আর কি একটা মানে কথা চলতেছে, মানে শুধুমাত্র ল্যাব কোর্স গুলোর জন্য খোলা হবে আর কি, বাকি কোর্স অনলাইনে হবে, আচ্ছা শুধু ল্যাব কোর্স। দো আই এম নট শিওর আই মিন হাউ ইট উইল ওয়ার্ক, কারণ শুধুমাত্র একটা কোর্সের জন্য দেখা যায় কি, এখনো সিদ্ধান্ত না ফাইনাল হয়নি। কারণ আমি আসলে যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে, মানে ঢাকার বাইরে যারা থাকে আর কি, ওই ঘুরে ফিরে তো একই কথাই হলো না, একটা কোর্স আর 4টা কোর্স। ঢাকায় তখন তো এসে তো ওই যে, মানে ঢাকায় তো তোমরা অনেকেই মনে হয় যারা ঢাকার বাইরে তারা তো হোস্টেলে থাকে, তো ওই হোস্টেলেই তো থাকতে হচ্ছে, ঘুরে ফিরে তো এই কথা হলো। দেখা যাক আর কি, হ্যাঁ দেখা যাক। আবার গভর্নমেন্টের ডিসিশনের উপরও না অনেক কিছু ডিপেন্ড করতেছে। গভর্নমেন্ট কিন্তু ছুটি এক্সটেন্ড করেই যাচ্ছে, এখন তো হচ্ছে অক্টোবরের কয় তারিখ পর্যন্ত জানি, 3 তারিখ পর্যন্ত ছুটি। গভর্নমেন্ট যদি আবার বলে যে না ছুটি আবার যদি এক্সটেন্ড করে, তখন কিন্তু আর ভার্সিটি পার্শিয়ালি খোলারও অপশন থাকবে না। সিচুয়েশন যেহেতু আনসার্টেন, তোমরাও আর কি আমি সাজেস্ট করবো যে তোমরা একটু মানে মেন্টালি প্রিপেয়ার থাকো। হ্যাঁ, এখন সিচুয়েশন আনসার্টেন, তো কোনো কিছু তো আসলে সার্টেন করে বলা যাচ্ছে না, সো গভর্নমেন্টের ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে। স্যার, শুধুমাত্র স্কুল কলেজই অফ, বাকি সবকিছু একদম পুরো দমে চলছে। হ্যাঁ, হুম হুম। এডুকেশন ইনস্টিটিউশন একটা সেন্সিটিভ ব্যাপার কিন্তু, কারণ মানে তোমরা একটু চিন্তা করলেই বুঝবা। সো বেসিক্যালি ধরো এখন যে চাকরি করে, ধরো জব করতে গিয়ে ধরো অ্যাফেক্টেড হলো, রেসপন্সিবিলিটি তার কিন্তু ওন, মানে কোন সেন্সে, মানে তোমাদের ক্ষেত্রে কি এখন ধরো অন্যভাবে নিও না, ধরো এখন কোনো স্টুডেন্ট যদি ইনফেক্টেড হয়, সেখানে কিন্তু স্টুডেন্টের ফ্যামিলি চলে আসে আর কি, এবং দে হ্যাভ এভরি রাইট টু গেট এংরি। ডেফিনেটলি এটা আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা অনেক সেন্সিটিভ ব্যাপার। সো দেখা যাক আর কি কি হয়। এটা গভর্নমেন্টের ডিসিশনের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। গভর্নমেন্ট যদি অনুমতি না দেয় তখন আসলে তো আমরা পার্শিয়ালি খুলতে পারবো না, তবে পার্শিয়ালি খুলতে পারাটা নেসেসারি, কারণ অনেকেরই তোমাদের প্র্যাকটিক্যাল কোর্স তো আটকায় আছে। প্র্যাকটিক্যাল কোর্স যদি শেষ না করতে পারো তখন আসলে ইয়ে, কারণ আমাদের আবার একটা ব্যাপার কি, ধরো ক্লাসের ক্ষেত্রে না হয় আমরা মাল্টিপল সেকশন, ধরো কোনো একটা কোর্সে স্টুডেন্ট ওকে সেকশন বাড়াই দিলাম আমরা, হুম, কিন্তু ল্যাবে তো আর সেই মানে সেই অপশনই আমাদের নাই, কারণ আমাদের ল্যাবের ক্যাপাসিটি কিন্তু লিমিটেড। আমরা চাইলেও ল্যাবে হচ্ছে সেকশন বাড়াতে পারবো না। সো পরে দেখা যাবে জমে গেলে এই প্র্যাকটিক্যাল কোর্সগুলো শেষ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার আমরা তো স্যার সেকশন বাড়াইছিলাম। ওইটা তো মানে ক্যাপাসিটি ছিল দেখে একটা সেকশন কোন রকমে বাড়ানো গেছে, তো অনেক সেকশন কিভাবে বাড়বে। ওখানে স্যার 3টা সেকশন হয়েছে। তারপর স্যার কোনটার 155 এর না? 155 এ তারপর স্যার আমাদের যখন টিচার আসতেছিল না ক্লাসের দিন, ল্যাবের ফার্স্ট হুম হুম। ক্লাসের দিন, তো আমরা স্যার মাহবুব স্যারকে কন্ট্যাক্ট করলাম। তো মাহবুব স্যার বললো 155 এর সেকশন 3 আছে নাকি। না এবং শোনো, ওইটা যে আমরা সেকশন খুলতে পারছিলাম কেন, যে আমরা হচ্ছে একটা মানে সামহাও একটা টাইম স্লট বের করতে পারছিলাম, কারণ ল্যাব তো আমাদের নিতে হবে ল্যাবে আর কি, ল্যাব ক্লাস, ওটা তো আবার বাইরে নিতে পারবো না, এবং ক্যাপাসিটি লিমিটেড কিন্তু ল্যাবে। তারপর স্যার স্যার এসে মিসকে দিয়ে গেছিল। ওইটা শোনো, এই ইনস্ট্রাক্টর সমস্যা না আর কি, সমস্যা হচ্ছে স্পেস। ইনস্ট্রাক্টর তো পাওয়াই যাবে আর কি, স্পেসই হচ্ছে প্রবলেম, কারণ আমাদের স্পেস তো নাই। তুমি তোমাদের প্রি অ্যাডভাইজিং কবে জানাইছে নাকি? স্যার প্রি রেজিস্ট্রেশনের একটা দিছে দেখলাম। ওইটাই মনে হয় প্রি অ্যাডভাইজিং আর কি, স্যার দিয়েছে স্যার 4 তারিখ থেকে। 4 তারিখে। আচ্ছা, প্রি অ্যাডভাইজিং এ সম্ভবত তোমরা ল্যাব কোর্স পাবা আর কি, সো নিয়ে রাখো। এখন পরে দেখা যাক, এখন গভর্নমেন্ট আবার কি সিদ্ধান্ত দেয় আমাদেরকে। স্যার ল্যাব কোর্সে তো বলেছে যারা নাম লিখিয়েছে আগের সেমেস্টারে ওদেরকে না হবে, ওদের মধ্যে থেকে সিলেক্ট করা হবে। এরকম কি বলছে নাকি? স্যার আমাদের একটা কোর্সে বায়োটেকনোলজি বলেছে। 155 এ বলেছে। ওকে, এই এমআইসি যারা তোমাদেরকে এরকম কোনো ইনস্ট্রাকশন দিছে নাকি?
না স্যার, এখন এমন তো কিছু পেলাম না। ওকে, না এমএসসি এর ক্ষেত্রে তাহলে সম্ভবত যে নিতে পারবা সেই পারবো আর কি, ওইটা মানে এটা কি আসলে এক এক প্রোগ্রাম এক এক ডিপার্টমেন্ট জিনিসগুলো এক এক ভাবে ম্যানেজ করে তো। সো আই থিঙ্ক এমআইসি তে এরকম কিছু থাকবে না আর কি, মানে এই আবার ধরো সব নতুন করে যে রেজিস্ট্রেশন করবা, মানে যে সিট পাবা করতে পারবা, এটা পাই। তোমরা ল্যাব কোর্স হচ্ছে নিয়ে রাখো আর কি, হ্যাঁ যদি রান করলো হলো। তবে এখানে যে ব্যাপার আছে, মানে তো এটা কিন্তু তোমাদের পার্সোনাল ডিসিশন। মানে এমন হতে পারে যে ল্যাব কোর্স হতে ইউজুয়ালি আমরা হচ্ছে ধরো সর্বোচ্চ 20 জন করে নেই, এবার হতে পারে যে 10 জন করে। যদি 10 জন করে হয় তখন সিট কিন্তু অনেক কমে যাবে। আর হচ্ছে স্যার, ধরো, হ্যাঁ বলো। প্রিভিয়াস সেমিস্টারে স্যার যারা ল্যাবের জন্য ইয়ে করে রেখেছিল, মানে সিট অ্যালট করে রেখেছিল, ওরা কি বলবে স্যার যদি এই সেমিস্টার হ্যাঁ, কোর্স রান করে? আচ্ছা অ্যালোট কি ওই জিনিস তো মানে ইয়ে হয়ে গেছে না, এটা তো অবসলেট হয়ে গেছে। ঠিক আছে স্যার, তারপরে তো ওরা একটা স্যার বলবে না যে ল্যাব কোর্স যেহেতু রান করছে স্যার, আমাদের একটা রাইট ছিল, কারণ আমরা তো নিয়ে রাখছিলাম, পরে আমাদের বলা হয়েছে যে এখন আর ল্যাব রান করবে না, হয় তোমরা অন্য কোর্স দাও, আর না হলে এই কোটা কোর্স এবার করো। হ্যাঁ আচ্ছা, ওই রেকর্ড কার কাছে আছে, ওই রেকর্ডই বা আছে কই? যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছিল অনলাইনে, সেই রেকর্ডই বা কই আছে? আচ্ছা দেখা যাক, হ্যাঁ লেটস সি। এবং এখানেও যে এখানে কিন্তু তোমাদের পার্সোনাল কিছু যে সিদ্ধান্তের ব্যাপার আছে। ধরো ঢাকার বাইরে তোমরা তোমরা আসলে আসবা কিনা সেটা একটু চিন্তা করো। কারণ ল্যাব কোর্স তো আর অনলাইনে নেওয়া সম্ভব না, ওইটার জন্য ল্যাবই লাগবে আর কি। সো তখন তোমাদের কি আসতেই হবে। স্যার, এবং সিএসসি তে নাকি ভার্চুয়াল ল্যাব চালু করবে, আর হয়তো করছে। আহ, ওদের পক্ষে তো সম্ভব, মানে সিএসসি ল্যাব কি ওই কম্পিউটারে বসেই তো করা। কিন্তু আমাদের তো সম্ভব না। আমাদের এখন কম্পিউটারে বসে কি এই স্টেনিং শেখানো সম্ভব, কালচার করা শেখানো সম্ভব? স্যার, স্টেরিং দেখে করতে গেলে হাত কাঁপে। আর এগুলো আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, হ্যাঁ এগুলো হচ্ছে অনেকটা স্কিল ডেভেলপমেন্টের মতন, আস্তে আস্তে করতে করতে শিখবো আর কি। দেখা যাক, লেটস সি। কেন জানি না, এটা না আমার আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে গভর্নমেন্ট ছুটি হয়তো বা আবার এক্সটেন্ড করবে, হতে পারে আর কি, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা ওই আচ্ছা, এটা আমি কুইজেরটা অ্যানাউন্স করছি না গুগল ক্লাসে? অ্যানাউন্স তো করছি মনে হয় না? জি স্যার, মেইলেও দিয়েছে গুগল ক্লাসরুম। ওকে, তোমাদের ওই যে বাক্সের কিন্তু ওই যে কি ক্যালেন্ডার অ্যানাউন্সমেন্ট নামে একটা সেকশন আছে আর কি, হ্যাঁ সেখানে এখন থেকে সব অ্যানাউন্সমেন্টই পাবা, একদম ডিটেলসই পাবা। ওখানে ওই যে দেখবা যে ওই ক্যালেন্ডারে গেলে তোমরা যদি ওই ইভেন্টটাতে ক্লিক করো, ওই যে কুইজের ওটাতে যে বিসিএস 2 কুইজ নাম্বার 2, তখন দেখবে যে সিলেবাস কি কোশ্চেন প্যাটার্ন সবই আমি ওখানে ডিটেলস দিয়ে দিচ্ছি আর কি। তোমাদের ফাইনালের এক্সামের ডেট কি সবগুলো ফিক্স হয়ে গেছে? স্যার এমনিতে রুটিন দেওয়া আছে, বাট স্যার জানি না আর কি এটা শেষ পর্যন্ত ইয়ে হবে কিনা। প্রতিবারই তো চেঞ্জ হয় স্যার, এই দেওয়াটা আর কি হয় না। তো এইবারের চেঞ্জটা একটা ডিফারেন্ট কারণে হতে পারে, যেটা হচ্ছে এবার কিন্তু সব এক্সামই হচ্ছে যে রেগুলার কি ধরো যে সময় দাও 2 ঘন্টা পরীক্ষা, তো এবার তো এক্সাম হচ্ছে ডিফারেন্ট সিস্টেমে আর কি, ওপেন বুক টাইপের এক্সাম হচ্ছে, তো so অনেক কোর্সই ডেট চেঞ্জ হচ্ছে আবার ফাইনালের। জি স্যার, যেরকম আপনার স্যার পরীক্ষা মানে এক্সামের ডেট দেওয়া আছে যে 1 তারিখ 8টা থেকে, রাত্রি 8টা থেকে টাইম দেওয়া আছে। রাত 8টা থেকে দাম আছে নাকি কি তো? 8 PM লেখা আছে। আচ্ছা, এটা ভুলে দিয়ে যাচ্ছে আর কি। জি স্যার, এমনি মানে এরা তরলে আর কি দিয়ে দিচ্ছে।
1 তারিখে যদি তোমাদের কারো মানে অন্য কারো এক্সাম না থাকতো তাহলে আমি এটা সকাল থেকে নিয়ে নিতাম আর কি। এই যে স্যার এটা আমার কোনো হ্যাঁ এক্সাম ডেট দেয়নি, এজন্য স্যার আমরা বুঝতে পারছি না স্যার। ওকে আচ্ছা তাহলে আমাকে পরে পরে পরের দিকে তোমরা একটু জানাও তো আমাকে যে তোমাদের মানে আমি তোমাদের ওরকম ওই অ্যারাউন্ড 12 ঘন্টার মধ্যেই দিব, কিন্তু যদি হয় যে ওই দিন তোমাদের আর কোনো এক্সাম নাই তাহলে আমি ধরো সকালেই দিয়ে দিলাম আর কি, ওকে স্যার। সকালে দিয়ে দিলাম সারাদিনে এক্সাম দিয়ে দিলাম। স্যার ডেট কি ইউনিভার্সিটি ডিসাইড করবে নাকি ফ্যাকাল্টি? ফাইনাল হ্যাঁ স্যার ফাইনাল। আচ্ছা বেসিক্যালি তো হচ্ছে ফাইনাল তো ধরো ইয়াতেই মানে ওই যেটা দেওয়া আছে ওটাই, কিন্তু এবার সিস্টেমের কারণে ডেট একটু চেঞ্জ করতে হচ্ছে এবং এটা ফ্যাকাল্টি এবং স্টুডেন্টের সিদ্ধান্ত আর কি। আচ্ছা ইউনিভার্সিটির পক্ষে তো আসলে সম্ভব না এইভাবে এত কোর্সের ডেট ইয়া করা। স্যার মিডের রেজাল্টটা কবে দিবেন? নেক্সট ক্লাস মানে কি আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল তোমাদেরকে ইয়া পাঠাই দিব আর কি। হ্যাঁ তোমরা তো ক্লাসরুমে? ঠিক ক্লাসরুমে না, মানে তোমরা তো হচ্ছে যখন সাবমিট করছো তোমরা তো ইমেল অ্যাড্রেস সহ সাবমিট করছো আর কি গুগল ফর্মে, হ্যাঁ। সো এই রেসপন্সটা তোমাদের ইমেইলেই চলে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। আর কোনো কিউরি থাকলে স্যার, যদি কোনো কিছু জানার থাকে। মিডের খাতার ব্যাপারে জি স্যার মিড স্কিপ নিয়ে। ডেফিনেটলি তোমরা তো ওই কথা বলতেই পারো, কোনো সমস্যা নেই। ক্লাসেও বলতে পারো আর কি, মানে অনলাইন সেশনেও বলতে পারো, আলাদা চাইলে আলাদাও বলতে পারো। স্যার আপনি কি যখন রেজাল্টটা দিবেন মেইলে তখন কি রিমার্কস লিখে দিবেন যে এখানে এখানে প্রবলেমস ছিল, দি সেকশনস নিড ইমপ্রুভমেন্ট এরকম কিছু? আই আমি থিংক স্যার তাহলে বেটার হয়। চেষ্টা করব রিমার্কস দেওয়ার আর কি, সবগুলাতে না, যেগুলাতে রিমার্কস দেওয়ার দরকার হবে আর কি। ঠিক আচ্ছা আছে ঠিক আছে জি স্যার। আর ওই ইয়ার অপশন তো আছেই আর কি, মানে ওই যে কথা বলার অপশন তো থাকবে, so সমস্যা নেই আর কি। অনলাইনে এক্সাম হয়ে এটা একটা ঝামেলা। এই যে তোমাদের ফাইনাল আসলে আমি দিনে কেন নিতে চাচ্ছি ওই দিন, মানে 1 তারিখ 1 অক্টোবর তো শিডিউল, 3 তারিখের মধ্যে গ্রেড সাবমিট করতে হবে তোমার এই ধরো 1 তারিখে এক্সাম, 3 তারিখের মধ্যে গ্রেড সাবমিট করে দিতে হবে হিসেবে। So তুমি যদি ডে টাইমে পরীক্ষা দিয়ে দিতে পারো তাহলে আসলে আমি খাতাটা দেখার একটা এনাফ সময় পাই আর কি, মানে ইটস ডেফিনেটলি নট এনাফ, মন্দের ভালো আর কি। তাহলে স্যার নেক্সট স্যার সেমিস্টার। এক্সামটা কতক্ষণের হতে পারে? এক্সামে হচ্ছে ওই মিডের মতো মিডের? আমি, হ্যাঁ এক্সাক্ট মিডের মতো আর কি, অ্যারাউন্ড 12 আওয়ার্স টাইম দিব, আচ্ছা তোমরা স্যার। অফ টাইমে দিতে পারবা। স্যার 1 তারিখে এক্সাম আবার 3 তারিখে গ্রেড সাবমিশন, এটা তো অনেক কম সময়। এবার শিডিউল এক্সট্রিমলি টাইট, তোমাদের পরের সেমিস্টারের ক্লাস শুরু হবে 10 তারিখে। স্যার অ্যাডভাইজিং কবে হবে তাহলে? অ্যাডভাইজিং এ ডেট দেওয়া আছে 6, 7, 8 অক্টোবরের। আচ্ছা তোমাদের রেজাল্ট তোমরা পাবা হচ্ছে 4 তারিখে, অক্টোবরের 4 তারিখে। দেন অ্যাডভাইজিং হচ্ছে অক্টোবর 6, 7 and 8, অক্টোবর 10 থেকে ক্লাস শুরু হবে। হট শিডিউল। স্যার যদি ল্যাব কোর্সের জন্য ইউনিভার্সিটি খুলে তাহলে তো সিটস অনেক কম থাকবে ওই কোর্সগুলোর জন্য। মোস্ট প্রবাবলি 10টা করে সিট থাকতে পারে আর কি, আচ্ছা মানে এটা ফাইনাল না। হ্যাঁ এটা হচ্ছে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, কারণ আমাদের ল্যাবের অবস্থা তো তোমরা জানোই, আমরা যদিও 20 জন করে নেই কিন্তু 20 জন হলে কিন্তু অনেক বেশি ক্রাউডেড হয়ে যায় আর কি, হ্যাঁ। তবে তা হলো না আর কি। সো চিন্তা করা হচ্ছে, এখনো কোনো ডিসিশন ফাইনাল নেওয়া যায়নি আর কি। আচ্ছা ওই যে বললাম এখনো তো আসলে এটা শিওরই না ল্যাব আদৌ আমরা করাতে পারবো কিনা। গভর্নমেন্ট যদি ছুটি এক্সটেন্ড করে তখন কিন্তু আর কোনো অপশন থাকবে না আমাদের হাতে আর কি। ইন দ্যাট কেস আমরা হচ্ছে ওই
ল্যাব তখন যদি মানে সরকার বলে দেয় যে বন্ধ তো বন্ধ, তখন আমরা ওই ল্যাব কোর্স গুলো ক্লোজ করে কোন থিওরি কোর্স রান করাবো আর কি। এসছি আবির কিছু বলতেছিল নাকি? মানে স্যার 6 দিনের মধ্যে মানে রেজাল্ট পাবলিশ হওয়ার 6 দিনের মধ্যে নেক্সট সেমিস্টার শুরু হয়ে যাবে? ইয়েস। স্যার তার চেয়ে বড় কথা এক্সাম দেওয়ার 2 দিন পর না 3 দিন পরে রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এটা তোমাদের জন্য ধরো ভালো, টেনশন করা লাগলো না। আমাদের জন্য একটু কষ্ট করা আর কি, নাকে মুখে খাতা দেখতে হবে। কই স্যার 202 তে স্যার সেকশন একটা, অন্যান্য স্যার যেখানে স্যার এক ফ্যাকাল্টি 2 সেকশন ইয়ে করে স্যার, তাদের তো আরো এই আমার কোর্স কোনটা? স্যারের তো আরো অনেক কোর্সেস আছে। এটাই পোলাপেন কর কি, আমাকে একটা কোর্স? অবশ্যই না, 101 আছে, ওটা শিওর থাকবে। এক একটা কোর্সে আমার স্টুডেন্ট যে পরিমাণ না, এই খাতা অনেক বেশি, আমি তো কখন এগুলো কি করবো নিজে বুঝতেছি না। মানে আমার গুগল ক্যালেন্ডারে সব সেভ করে রাখবেন। না, গুগল ক্যালেন্ডারে তো সেট করা আছে, আর খাতাগুলো তো আমারই দেখতে হবে নাকি? মানে আমার মোস্ট অফ দ্য সেকশন মানে কোর্সে স্টুডেন্ট নাম্বার অনেক বেশি আর কি। এখন স্টুডেন্ট কমাই দিতে পারলে ভালো হতো, 20 জন করে। আচ্ছা, আমার ফ্রেন্ডরা আপনার কাছে 308 করছে। 308 না, কি 308 তো আমি নিচ্ছি না, 309 নাকি? 310 309 309 সরি। 309। ওরা বলছিল যে অনেক লেংদি একটা কোর্স নাকি। ইয়া, না 309 কোর্সে একটু লেন্দি হয় আর কি, ওটা হচ্ছে ভ্যাকসিনের উপর তো। হ্যাঁ হ্যাঁ এবং ওই কোর্সটার দুইটা ডিফারেন্ট পার্ট আছে আর কি, ইমিউনোপ্যাথোলজি আর ভ্যাকসিন, সো এই জন্য ইন টোটাল এটা একটু বড় কোর্স আর কি। হ্যাঁ, ওরা বলছিল অনেক কঠিন নাকি লাগতেছে ওদের। কঠিন মানে, আচ্ছা এই অত কঠিন না, হ্যাঁ ওই ইমিউনোলজির থেকে সহজই কোর্স আর কি। মানে এই স্যার আমরা কোর্সটা তো ইমিউনোলজি পুরোটুকুও করতে পারিনি, আমাদের মিডের পরেই শেষ হয়ে গেল। আচ্ছা শোনো, ইমিউনোলজি যারা কোর্স এরকম শেষ করতে পারো না, তাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করি ওই একটু সেলফ লার্নিং করে নিও আর কি। ইমিউনোলজিতে উইকনেস থাকাটা ঠিক হবে না আর কি। হ্যাঁ স্যার। ইমিউনোলজি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স, স্পেশালি তোমরা যদি ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে কাজ করো। ওকে, ইমিউনোলজি ছাড়া কিন্তু আসলে সার্ভাইভ করা সম্ভব হবে না। সো একটু একটু সেলফ লার্নিং হ্যাঁ, করে নিও আর কি। বিকজ আমি এবার ভাইরোলজি করছি তো, বিকজ আমার ইমিউনোলজি পুরোটুকু আর কি করতে পারিনি আমি, তো এর জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে এখন ভাইরোলজি পড়তে গিয়ে। হ্যাঁ এটা হবে, এবং পরবর্তীতে ধরো যদি 309 নাও কোনো সময়, তখন দেখবে যে 309 হচ্ছে জাস্ট ইমিউনোলজির উপর বেস্ট করি আর কি ওই কোর্সটা। ভ্যাকসিনের টোটাল ব্যাপারটাই কিন্তু ইমিউনোলজির ব্যাপার আর কি। সো ইমিউনোলজি থিওরিগুলো ঠিক মতো না বোঝা থাকলে ভ্যাকসিনের মেকানিজম বোঝা কিন্তু ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। জি স্যার। স্যার এর সিলেবাসটা কি অনেক লেংথি স্যার, হিউম্যান ফিজিওলজি? হিউম্যান ফিজিওলজির সিলেবাস আমি দেখি নাই, তবে এটা সিলেবাস লেন্দি হওয়ার কথা। স্যার আচ্ছা, মোটামুটি খুব বেশি বড় না। খুব বেশি বড় না, ওকে। হ্যাঁ, ফিজিওলজি খুব বেশি বড় না। ওকে, আচ্ছা এটা তো শুধু ফিজিওলজি, এটা তো অ্যানাটমি নাই। না স্যার, কয়েকটা জিনিস আছে। অ্যানাটমি মানে ইন ব্রড স্ট্রোকস ইয়ে করে আর কি, আলোচনা করে, এত বেশি ডিটেইলড না। ওকে, হার্ট নিয়ে একটু আধটু কথা বলে, কিডনি নিয়ে একটু আধটু বলে, লাংস নিয়ে একটু আধটু বলে, এই ঠিক আছে, মানে টু বি অনেস্ট কি এই 3 মাসের কোর্সের বেশি তো আসলে সম্ভব না। হিউম্যান ফিজিওলজি তোমরা যদি খুব ভালো মতো ইয়ে করতে চাও, তোমাদের না কিছু সেলফ রিডিং করতেই হবে আর কি। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে এগুলো না শিখে যাবে। মানে যারা হচ্ছে পরবর্তীতে ওই মেডিকেল সায়েন্সে কাজ করবা, এই হিউম্যান ফিজিওলজি এমনি শিখতে হবে তখন। আর সবাই যে ধরো হিউম্যান নিয়ে কাজ করবে এমন তো কোনো কথা না। সো যারা আর কি হিউম্যান নিয়ে কাজ করবে, ফিজিওলজি তখন এমনিতেই তোমাদের কিছু স্টাডি করতে হবে আর কি।
তবে যারা হচ্ছে হিউম্যান ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে কাজ করবে, নট অনলি হিউম্যান ইনফেকশিয়াস ডিজিজ, ধরো হিউম্যান ডিজিজ প্লাস হচ্ছে ধরো হিউম্যান ডেভেলপমেন্টাল বায়োলজি, এইসব ফিল্ডে যারা কাজ করবে তাদের জন্য হিউম্যান ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স। হিউম্যান ফিজিওলজি ঠিক মতো না বুঝলে এই ডিজিজ প্যাথোজেনেসিস গুলা কিন্তু বোঝাটা টাফ। হিউম্যান ফিজিওলজি, ইমিউনোলজি, এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোর্স ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে যদি তোমরা বেসিক কাজ করতে চাও আর কি। ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে কাজ করা মানে যে একদম বেসিক কাজ করা, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরো পাবলিক হেলথের অনেকে আছে যারা ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে কাজ করে, কিন্তু তারা বেসিকটা করে না আর কি। তারা হচ্ছে মোর ধরো ক্লিনিক্যাল কাজ করে, ধরো ইনফেকশন রেট, মর্টালিটি রেট, ফ্যাক্টরস মানে আর্থসামাজিক ফ্যাক্টরস, এইগুলো আবার একটু আলাদা। বেসিক নিয়ে কাজ করে তাদের বেসিক হচ্ছে ধরো যারা প্যাথোজেনেসিস নিয়ে কাজ করে তাদেরকে তখন আবার এই প্যাথোজেনেসিস আসলে ইমিউনোলজি অটোমেটিকলি চলে আসে। স্যার ইপিডেমিওলজি কোনো কোর্স আছে? আছে একটা, আমি পড়াই। ও আপনি নেন? এটা কোন কোর্স? টাইটেল কি? সরি, কোড কি? MIC 407। কোর্স স্যার প্রিরিকুইজিট স্যার? গুড কোশ্চেন। প্রিরিকুইজিট যে মনে হয় একটু দেখতে হবে আর কি। প্রিরিকুইজিট কি? স্যার অ্যাকচুয়ালি এর জন্যই ল্যাব কোর্সগুলো খোলা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমার মানে ল্যাব কোর্স তো অনেকগুলো কোর্সের প্রিরিকুইজিট, তাই তো নাকি? ওইটা না করা থাকলে, হ্যাঁ, যেরকম 355 অনেকগুলো কোর্সের প্রিরিকুইজিট, তো আমি ওইটা করতে পারতেছি না দেখে ওই কোর্সগুলো নিতে পারতেছি না। এই ল্যাব কোর্স কেন অন্য কোর্সের প্রিরিকুইজিট হতে যাবে? হ্যাঁ স্যার, কোন একটা কোর্সের জন্য প্রিরিকুইজিট 355। আচ্ছা, MIC 407 এর প্রিরিকুইজিটটা একটু দেখতে হবে। হ্যাঁ, সিলেবাসে লেখা আছে এটা প্রিরিকুইজিট। আই থিঙ্ক অত ইয়ে নাই, তো তোমাদের করাই থাকে নরমালি 407 প্রিরিকুইজিট। তবে 407 এর যেটা সিলেবাসে দেওয়া আছে, হ্যাঁ 407 এর হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস এন্ড মলিকুলার ইপিডেমিওলজি, এটা হচ্ছে কোর্সটার নাম। এবং এটার সিলেবাসে যেটা দেওয়া আছে, আমি বেসিক্যালি ওই জিনিসটা পড়াই না আর কি। আমি এটা পড়াই হচ্ছে ইপিডেমিওলজি পড়াই মেইনলি। আচ্ছা কারণ প্যাথোজেনেসিস তোমরা অন্য কোর্সে পড়ো, মেডিকেল মাইক্রোবায়োলজিতে তোমরা প্যাথোজেনেসিস পড়ো, ভাইরোলজিতেও তো কিছুটা পড়ি। সো এই জন্য আমি ওখানে প্যাথোজেনেসিস পড়াই না আসলে। আমি হচ্ছে জেনারেল ইপিডেমিওলজি পড়াই আর কি। স্যার আপনার 407 বললেন স্যার? হ্যাঁ 407। ডেভেলপমেন্ট বায়োলজি যেটা? না 407 ডেভেলপমেন্টাল বায়োলজি না তো। স্যার এটাই তো লেখা। না, এমআইসি 407। MIC 407। ও আচ্ছা আচ্ছা, MIC 407 হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস এন্ড মলিকুলার ইপিডেমিওলজি। তো প্যাথোজেনেসিস অংশটা আমি এখানে পড়াই না আর কি, শুধু ইপিডেমিওলজি পড়াই। আমরা একটা নতুন সিলেবাস প্রস্তাব করেছি আর কি। নতুন সিলেবাসে বেসিক্যালি এই কোর্সটার নাম এবং সিলেবাস দুইটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। তো নতুন সিলেবাস তো এখন অ্যাপ্রুভ হয় না ইউজিসি থেকে, তখন আর কি সিলেবাসটা আরেকটু চেঞ্জ হবে, আরো কিছু অ্যাড হবে আর কি। আর MIC 407 ইলেকটিভ কোর্স, এটা কম্পালসারি কোর্স না। স্যার ইয়েতে দেখলাম যখন কোনো স্টুডেন্ট মাইকের স্টুডেন্ট বিটিতে সাপোজ ডাবল গ্রাজুয়েশন করতে যায়, মানে মেজর করতে যায় আর কি বিটিতে, তখন স্যার এটাকে স্যার কোর কোর্স দেখায় কেন? এই যে আমরা যেটা করতেছি এনজাইম এন্ড এনজাইম কাইনেটিক্স, কারণ এটা তো স্যার আমাদের ক্ষেত্রে ইলেকটিভ কোর্স। বিটির এটা কোর্স, কম্পালসারি কোর্স। আচ্ছা, এটা ওদের কম্পালসরি কোর্স? হ্যাঁ, এটা বিটির কম্পালসারি কোর্স। তোমাদের জন্য ইলেকটিভ, বাট বিটি কম্পালসারি। তবে এনজাইম কোর্সটা না সবারই একটু জানা উচিত আর কি। হ্যাঁ, এটা
মানে মাইকের জন্য ইলেকটিভ হলো, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস এনজাইম, এটার ব্যাপারে আইডিয়া থাকা উচিত। তো ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজ করবা তাদেরকে এনজাইম নিয়ে ডিল করতে হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে অতটা লাগে স্যার? ফার্মাসিউটিক্যাল সেক্টরে আচ্ছা, এখন ধরো তোমরা হচ্ছে এই যে জিনিসগুলো না এইভাবে স্পেসিফিক না করে, এখন অনেক ফার্মাতে কিন্তু তারা হচ্ছে করে এনজাইম প্রোডাকশন করে, কিন্তু ধরো ফার্মেন্টেশন টেকনোলজি, ফার্মেন্টেশন ইউজ করে এনজাইম প্রডিউস করলো, তখন আইডিয়া থাকতে হয় এনজাইমের। আর এগুলা ব্যাপারটা কি, ধরো কোনো কোর্স না, এই যে আন্ডার গ্রেডে যে অনেকগুলো কোর্স থাকে কেন, কারণ এরকম রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ড তুমি কিন্তু একটা কোর্স দিয়ে চালাতে পারবে না, একটা কোর্সের জিনিস দিয়ে। বিভিন্ন কোর্স করে হচ্ছে আমাদের স্কিলটা ডেভেলপ করে আর কি। প্র্যাকটিক্যাল ফিল্ড তো হচ্ছে আমাদের মানে বিভিন্ন কোর্সের থেকে আমরা যেই জ্ঞান অর্জন করি সেগুলো অ্যাপ্লাই করতে হয়। তো শুধু একটা ইন্ডিভিজুয়াল কোর্স দিয়ে কোনো কিছু আসলে করা তো সম্ভব না। এই জন্য হয় কি, যারা হচ্ছে ধরো শুরুর দিকে, তোমরা যারা হচ্ছে ধরো ইয়াং স্টুডেন্ট যারা, প্রথম দিকে এটা আমার আমার নিজের কাছে, আমি যখন আন্ডারগ্রেডে ভর্তি হয়েছিলাম মানে শুরুর দিকে আমার যেমন মনে হতো যে ডিফারেন্ট কোর্স, একটার সাথে একটা মিল নেই কেন, এই সেন্সটা অনেকের মধ্যে চলে আসে যে এরকম ডিফারেন্স মানে কোর্স কেন। তোমরা যখন সিনিয়র স্টুডেন্ট হবা মানে শেষের দিকে, তখন না এই মিলগুলো করতে পারবা, তখন দেখবা যে না সবগুলোই আসলে ইন্টারকানেক্টেড, কোনো কিছু আলাদা না আর কি। ধরো এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে, ধরো এই যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কি এগুলো তো অ্যাকচুয়ালি এনজাইম ইনহিবিটর। যত অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক দিয়ে যে ধরো আমরা যে, ঠিক আছে আমরা বললাম যে অ্যান্টিবায়োটিক হচ্ছে ফার্মাসিউটিক্যাল জিনিস আর কি। সো অ্যান্টিবায়োটিক গুলো আসলে কি, এগুলো তো সবই হচ্ছে কি, মানে মোস্ট অফ দেম আর এনজাইম ইনহিবিটর। সো আমরা যদি এনজাইম কাইনেটিক্স আসলে না বুঝি, আমরা অ্যান্টিবায়োটিকের হিসাব নিকাশ কেমনে করব? সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড এবং সবগুলোরই দরকার আছে। জি স্যার, অ্যান্টিবায়োটিক নিয়ে তো মেবি অনেক কোর্সে কি স্যার পড়ানো হয় অ্যান্টিবায়োটিক্সটা? অ্যান্টিবায়োটিক্স অনেক কোর্সই আছে তোমার। আচ্ছা, সব কোর্সের সিলেবাস আমি ঠিক জানি না, তবে ফার্মাসিউটিক মাইক্রোবায়োলজি যে কোর্স আছে সেটাতে অ্যান্টিবায়োটিক পড়ানো হয় আর কি। 201 ও পড়ানো হয় স্যার? কিছু কিছু আছে আর কি, তবে ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি একটু ডিটেইলস পড়ানো হয়, মানে আরেকটু ডিটেইলস আর কি। আচ্ছা, যাই হোক, তোমাদের মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই না? এই অ্যালোস্টাইক প্রোটিন এগুলো একটু পড়ে ফেলো, হ্যাঁ, এই লেকচার গুলো ঝোলায় রাখো না, কারণ পড়ার সময় অনেকের অনেক কোয়েশ্চেন মনে আসতে পারে আর কি, এগুলো একটু ক্লিয়ার হয়ে নিও। আচ্ছা, কারো যদি আর কোনো কোয়েশ্চেন বা আলোচনার কোনো কিছু না থাকে, তাহলে আজকে ক্লাসটা আমরা শেষ করে দিই। ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।